আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই লোয়াসিস নিয়ে। আমরা আলোচনা করছিলাম আসলে নেমাটোডস নিয়ে এবং সেখানে সবার শুরুতে আমরা আসলে আমাদের যে ইন্টেস্টিনাল নেমাটোড সেটা আলোচনা শেষ করে ফেলেছি এবং এখন আমরা আসলে টিস্যু নেমাটোডসগুলো নিয়ে কথা বলছি। এবং টিস্যু নেমাটোডের মধ্যে আমরা খুব ইন্টারেস্টিংভাবে আসলে লোয়াসিস বা যেটার মূল প্যাথোজেন হচ্ছে লোয়া সেইটার সাথে আমরা লিমফ্যাটিক ফাইলারিয়াসিসের পেছনে যে মূল কজিটিভ অর্গানিজম ব্রুচেরিয়া ব্যানক্রফটি বা ব্রুগিয়া ম্যালাই সেটার সাথে আসলে বেশ কিছু জায়গায় সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দুটোই আসলে দেখতে পাই। সো প্রথমে আসি সিমিলারিটিস। সো এখানেও আসলে আমরা দেখতে পাই যে কিছু পার্টিকুলার আর্থ্রোপোডস আছে, এক ধরনের ফ্লাই আছে যেই ফ্লাই যদি কাউকে বাইট করে, সাধারণত এরা দিনের বেলায় বাইট করে, সো ডে টাইমে বাইট করে, এরকম কিছু ফ্লাই যদি বাইট করে তখন তাদের মাধ্যমে আমরা দেখি লার্ভা আসলে মানবদেহে আসলে এন্ট্রি করে এবং সেইখান থেকে পরবর্তীতে অ্যাডাল্ট ওর্ম তৈরি হয় এবং সেই অ্যাডাল্ট ওর্ম থেকে ফাইনালি আমরা প্রচুর পরিমাণে মাইক্রোফাইলেরিয়া প্রডিউস হইতে দেখি। সো এইখানে আমাদের যে ডিজিজ ফর্মেশনটা হচ্ছে এখানে আমরা আসলে অ্যাডাল্ট ওর্মের জন্য কিছু কন্ডিশন দেখি, মাইক্রোফাইলেরিয়ার জন্য আমরা আসলে কিছু কন্ডিশন হয়ে দেখি। বেসিক্যালি এখানে অ্যাডাল্ট ওর্ম কেন্দ্রিক ব্যাপারটাই আসলে বেশি দেখা যায়, বাট প্রায় সিমিলারিটিস আসলে আছে। কিন্তু ডিসিমিলারিটিস বা পার্থক্যের জায়গাটা কি, ওইখানে আমরা দেখছিলাম যে ইন কেস অফ ফাইলারিয়াসিস যে মাইক্রোফাইলেরিয়া যেগুলো আছে ফাইলারিয়াসিসে এরা পেরিফেরাল ব্লাডে রাতে আসে, কিন্তু ইন কেস অফ মাইক্রোফাইলেরিয়া অফ দ্য লোয়া এদের ক্ষেত্রে এরা পেরিফেরাল ব্লাডে আসে ডে টাইমে। সো এখানে আমার দিনের বেলা আমি ব্লাড স্যাম্পল কালেক্ট করলেই আসলে আমি আইডেন্টিফাই করতে পারি, যেটা আমাদের ফাইলারিয়াসিসের ক্ষেত্রে নাইট টাইমে ব্লাড স্যাম্পল কালেক্ট করা দরকার ছিল। সো এখানে একটা পার্থক্যের জায়গা হচ্ছে আমরা আসলে এটা দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে যে মশার মাধ্যমে ছড়াচ্ছিল, সো মস্কিউটো বাইট, ওগুলো সব নাইট টাইমে মস্কিউটোগুলো বাইট করতো, বাট এখানে যেই ফ্লাই দিয়ে বাইটিংটা হচ্ছে মোস্টলি তারা ডে টাইমে আসলে বাইট করে থাকে। সো এই পার্থক্যের জায়গাটা আসলে আছে। সো নর্মালি এখানে আমরা যখন লোয়া ডেভেলপ ইনফেকশন হয়, এটা যে কন্ডিশন সেটাকে আমরা আসলে লোয়াসিস বলছি। সো নর্মালি এখানে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা আসলে কী দেখি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মোস্টলি আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাডাল্ট ওর্ম যেখানে থাকে তাকে কেন্দ্র করে তার চারদিক মিলে একটা সোয়েলিং প্রডিউস হয়, যেটাকে আমরা ক্যালাবার সোয়েলিং বলি। এইটা এক ধরনের প্রেজেন্টেশন এবং সেখানে কিছু ফিচার অফ ইনফ্লামেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট একটু প্লাস মাইনাস বা অন্য এরিয়াতে কিছু ইনফ্লামেশনের ফিচার থাকতে পারে বা সামটাইমস কিছু ইচিং বা আর্টিক এরিয়া থাকতে পারে, বাট নর্মালি এখানে সোয়েলিংটা থাকে। সো নর্মালি আমরা অ্যাডাল্ট ওর্মের চারদিকে কেন্দ্র করে মিলে একটা সোয়েলিং থাকে এবং কিছু জায়গায় আর্টিকারিয়াল লেশন আমরা পাইতে পারি। আরেকটা হচ্ছে ডিরেক্টলি সাবকিউটিনিয়াসভাবে আমরা এরকম অ্যাডাল্ট ওর্মকে লাইক তারা মুভ করতেছে সেটা দেখতে পাওয়া যায়, সাবকিউটিনিয়াস লাইক স্কিন বলি বা কনজাংটিভা বলি, সেখানে তারা যে মুভ করতেছে এটা সামটাইমস এটা আসলে খালি চোখেই আসলে দেখা যায়। সো পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন আসলে এটা থাকে। আমরা কীভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারি, আমরা যদি ডে টাইম একটা ব্লাড স্যাম্পল কালেক্ট করি, সেখান থেকে যদি মাইক্রোফাইলেরিয়াকে যদি আসলে আইডেন্টিফাই করতে পারি, সেটা আমাদের ডায়াগনস্টিক মেথড আসলে চলে আসে। সেরোলজিক্যাল টেস্টও আমরা চাইলে করতে পারবো এবং ট্রিটমেন্টও আসলে সেম। আমরা ফাইলারিয়াসিস যেমন ডিইসি ইউজ করছিলাম, ডাইইথাইল কার্বামাজাইন, এখানেও ডাইইথাইল কার্বামাজাইন আসলে আমরা দিতে পারি। সো আমরা এখানে প্রথমে কিছু ছবি দেখব, আমি একটু প্রথমে ছবি দেখাই। সো অ্যাডাল্ট ওর্ম যেটা সেইটা এরকম খালি চোখে এখানে আমরা দেখতে পাই এবং তার আসলে বেশ লম্বা সময় যদি পার হয়ে যায় তারা কনজাংটিভাকে পেনিট্রেট করে আরও ডিপার লেয়ারে চলে যাইতে পারে। সো দিস আর দ্য অ্যাডাল্ট ওর্ম, তাহলে ফিউ সেন্টিমিটারস ইন লেন্থ আমরা আসলে এটা দেখতে পাই। সো আরেকটা হচ্ছে ক্যালাবার সোয়েলিং, সাধারণত যেখানে অ্যাডাল্ট ওর্ম আছে তার চারদিকে মিলে সোয়েলিংগুলো থাকে। সো এইটা একটা ক্যালাবার সোয়েলিং, এখানে একটা ক্যালাবার সোয়েলিং দেখতে পাচ্ছি, হাতের এখানে ক্যালাবার সোয়েলিং আছে। সো এইখানে আমরা আসলে এরকম কিছু ক্যালাবার সোয়েলিংগুলো দেখতে পাই। সো এইগুলো আসলে প্রেজেন্টেশন থাকতে পারে। সো লোয়া আসলে খুবই ইজি একটা টপিক, বাট আমরা এখন ডেভিডসনে ব্যাক করবো এবং ডেভিডসন থেকে আমরা আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করি। সো লোয়া আচ্ছা, সো লোয়াসিস এক ধরনের ইনফেকশন
যেটা আসলে লোয়ার জন্য হচ্ছে, এটা কাদের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে? বেসিক্যালি আমরা দেখি যে একটা আমাদের ফ্লাই আছে, নাম হচ্ছে ক্রাইসপস, একটা ফরেস্ট ডুয়েলিং ডে বাইটিং একটা ফ্লাই, দিনের বেলা কামড় দেয়। তারা যখন কামড় দেয় তখন আসলে আমরা অ্যাফেক্টেড হচ্ছি। মোস্টলি আমরা দেখি যে আফ্রিকান রিজিয়নে এদেরকে বেশি দেখা যায়, লাইক ওয়েস্ট আফ্রিকা বা সেন্ট্রাল আফ্রিকা, এই রিজিয়নগুলোতে দেখা যায়। এবং নর্মালি এই প্যারাসাইটটা খুব একটা বড় না, লাইক 3 থেকে 7 সেন্টিমিটার লেন্থ, ওয়াইড মাত্র 4 মিলিমিটার। সো বেসিক্যালি খুবই ছোট প্যারাসাইট, এবং মোস্টলি দেখা যাচ্ছে আমাদের সাবকিউটিনিয়াসলি তার আসলে ইনফেস্টেশনটা হয়। সো সাবকিউটিনিয়াস টিস্যুতেই মোস্টলি তাদেরকে আমরা দেখি, এবং তারা যে মাইক্রোফাইলেরিয়াগুলো প্রডিউস করে সেটা আসলে পেরিফেরাল ব্লাডে চলে যায়। বাট পার্থক্য কি? ওই ফাইলারিয়াসিস আগে যেটা আলোচনা করছিলাম, লিমফ্যাটিক ফাইলারিয়াসিস, সেখানে নাইট টাইমে আমরা ব্লাডে পাবো, আর এখানে এদেরকে আমরা ডে টাইমে আসলে দেখতে পাই। সো ইন দ্য ডে টাইম দিস মাইক্রোফাইলেরিয়া আর ইন দ্য ব্লাড। আচ্ছা, এবং এখানে যে হোস্ট রেসপন্সটা আসলে হয়, যেমন মাইক্রোফাইলারিয়াতে আমরা বলছিলাম যে এদের এগেনস্ট একটা হোস্ট রেসপন্স হয়, যতগুলা ক্লিনিক্যাল সিমটমস আসলে অ্যারাইজ করে, মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি বা মোস্টলি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওইসব প্যারাসাইটের এগেনস্টে আমাদের হোস্ট ইমিউন রেসপন্সের উপর বেস করে কিন্তু সিমটমগুলো আসে। এখানেও একটা হোস্ট রেসপন্স আসলে আসে, কিন্তু সেটা একটু রিলেটিভলি একটু মাইল্ড বা কোনো কোনো জায়গায় অ্যাবসেন্টও হতে পারে। সো আমি যদি ফাইলারিয়াসিসের সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি এখানে ব্যাপারটা একটু কম। এবং সময়ের সাথে সাথে আমরা আসলে যেটা দেখি যে অ্যাডাল্ট যেই ওর্মগুলো আছে তার চারপাশে একটা এডেমাটাস সোয়েলিং ডেভেলপ করে, হ্যাঁ, একটা ইনফ্লামেশন, সাইন অফ ইনফ্লামেশন সেখানে থাকে। সো অ্যাডাল্ট রুমের চারদিকে এটা থাকে। ইনফ্যাক্ট যদি হেভি ইনফেকশন হয় তখন সিনারিওটা একটু খারাপ হয়ে যেতে পারে, সেই মোমেন্টে আমরা হয়তো বা এনসেফালাইটিস ডেভেলপ দেখতে পারি। সো যদি হেভি ইনফেকশন থাকে এনসেফালাইটিস মে হ্যাপেন। এখন আলটিমেট ক্লিনিক্যাল ফিচার্স কি? So most of the patients are actually asymptomatic. Most of them are actually asymptomatic, so symptomless. So incubation periodটা মোটামুটি বেশ বড়, 3 মাস থেকে 1 বছর পর্যন্ত হইতে পারে। So usually পেশেন্টের ফার্স্ট প্রেজেন্টেশন কি হয়? So the first sign is actually calabar swelling. সবার শুরুতে আসলে ক্যালাবার সোয়েলিংটা ডেভেলপ করে, একটা ইরিটেটিং, টেন্স, লোকালাইজড একটা সোয়েলিং। সো সাইন অফ ইনফ্লামেশন আসলে ইউজুয়ালি থাকে, সো পেইনফুল আসলে থাকে, হ্যাঁ। এবং এমনও হইতে পারে যে একটা জয়েন্টের পাশে ইউজুয়ালি থাকে, এটা আমরা আসলে যে কোনো জায়গায় পাইতে পারি, এটা লিম্বের এখানে থাকতে পারে, কিছু ছবি দেখলাম যেমন ফেস, লিম্ব, এনিওয়ার ইট ক্যান হ্যাপেন। এবং এটার সাইজ, এই ক্যালাবার সোয়েলিংটা কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে একটু বড় আসলে হইতে পারে, সো ডায়ামিটার, বাট ইট মে বি ডিফিউজ অ্যান্ড এক্সটেন্সিভ। সো এটা আসলে শেপটা আসলে ভ্যারিয়েবল, ফিউ সেন্টিমিটার থেকে শুরু করে ডিফিউজ অ্যান্ড এক্সটেন্সিভ লেশন ক্যান বি প্রেজেন্ট। কারণ এই কালাবার সোয়েলিংটা অ্যাকচুয়ালি কতদিন থাকে? নর্মালি এটা আসলে কয়েকদিনের মধ্যে আসলে মিশে যায়। সো এ ফিউ ডেজ পর এটা আসলে ডিসঅ্যাপিয়ার করে যাবে, বাট কখনো কখনো 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এটা পারসিস্ট আসলে করতে পারে। এখন এমনও হইতে পারে যে অনেকগুলা সোয়েলিং একসঙ্গে অ্যাপিয়ার করতেছে একটা ইরেগুলার ইন্টারভ্যালে। মনে করেন যে আজকে একটা অ্যাপিয়ার করলো, 6 দিন পরে আরেকটা অ্যাপিয়ার করলো, 15 দিন পরে আরেকটা অ্যাপিয়ার করলো, কারণ ইরেগুলার ইন্টারভ্যালে রেগুলার বেসিসে ক্যালাবার সোয়েলিং এমনও প্রডিউস হইতে পারে, হ্যাঁ, অ্যাডজেসেন্ট সাইট, আশেপাশের যে সাইটগুলোতে ইট মে বি প্রেজেন্ট। এবং আগের ক্লাসে আগে একটা জিনিস বলছিলাম যে আর্টিকারিয়া থাকতে পারে। সো সামটাইমস দেয়ার মাইট বি আর্টিকারিয়া ইন দ্য আদার সাইড, যেখানে ক্যালাবার সোয়েলিং তার থেকে একটা ডিফারেন্ট জায়গাতে আর্টিকারিয়া, প্লুরিটাস এইগুলো আসলে থাকতে পারে। আচ্ছা, এখন এই যে ওয়ার্ম, এই অ্যাডাল্ট ওয়ার্মকে আমি খালি চোখে দেখতে পারি যে তারা স্কিনের নিচে সাবকিউটিনিয়াসলি রিগলিং করতেছে, মানে ঘুরে বেড়াইতেছে এরকম আন্ডার দ্য স্কিন, অর স্পেশালি আমরা হয়তো বা স্কিনের নিচে, বিশেষ করে আইলিডের নিচে খুব ভালো দেখা যায়। এবং যদি আসলে বেশ লম্বা সময় পার হয়ে যায় তারা আইকে পেনিট্রেট করে যেতে পারে। সো দে মে ক্রস আই আন্ডার দ্য কনজাংটিভা, হ্যাঁ, টেকিং মেনি মিনিটস টু ডু সো। সো বেশ একটা লম্বা সময় লাগে, বাট তারা আসলে আইকে ক্রস করে যাইতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এখন যদি পেশেন্টের লোয়া যদি ডেভেলপ করে, আমরা আসলে ইনভেস্টিগেট করব কিভাবে? সো যে কোনো প্যারাসাইটিক ইনফেস্টেশন যদি থাকে, আমাদের বেস্ট টাইপ অফ ইনভেস্টিগেটিভ মেথড হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। আমি ডিরেক্টলি যদি ওয়ার্মকে দেখাইতে পারি, আমি ডিরেক্টলি যদি সেই মাইক্রোফাইলারকে দেখাইতে পারি বা কোনো এগস থাকলে দেখাইতে পারি, দিস ইজ দ্য বেস্ট ডায়াগনস্টিক মেথড। সো এখানেও তাই। সো আমি মাইক্রোফাইলারকে দেখাইতে চাই। এখন আমি মাইক্রোফাইলারকে আমি কীভাবে দেখাবো? আমি ডে টাইমে একটা ব্লাড স্যাম্পল কালেক্ট করব ডিউরিং দ্য ডে, এবং সেটাকে আন্ডার দ্য মাইক্রোস্কোপ যদি দেখি আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। এখন কাহিনী হচ্ছে, যেখানে কালাবার সোয়েলিং থাকে সেইখানে সবসময় মাইক্রোফাইলারিয়া নাও পাওয়া যাইতে পারে। ক্যালাবার সোয়েলিং থাকলে নট অলওয়েজ বি ফাউন্ড। তাহলে এখানে আমাদের করণীয় কি? আমরা এখানে সেরোলজিক্যাল টেস্ট করব। সো সেরোলজিক্যাল টেস্ট করলে অ্যান্টিবডিগুলো পাইতে পারি, 95% টাইম পজিটিভ থাকে, হ্যাঁ। যদি এবং সিবিসি করলে ম্যাসিভ ইউসিনোফিলিয়া থাকবে। এর পাশাপাশি এক্স রেতে ক্যালসিফাইড ওম
ধরা পড়তে পারে, বেসিক্যালি লম্বা সময় ধরে থাকে তো ক্রনিক ইনফ্ল্যামেটরি রেসপন্সে ক্যালসিফিকেশন হইতেই পারে, তো সেগুলোকেও আমরা আসলে পাইতে পারি। তাহলে ট্রিটমেন্ট কিভাবে করব? আমাদের লিমফ্যাটিক ফাইলারিয়াসিসের মতো এখানেও বেসিক ট্রিটমেন্ট হচ্ছে ডাইইথাইল কার্বামাজাইন, কিন্তু এটা ডোজিং কি 9 থেকে 12 মিলিগ্রাম পার কেজি ডেইলি, এবং এটাকে আসলে আমরা মোটামুটিভাবে কন্টিনিউ করি ফর 21 ডেজ। এখন ট্রিটমেন্ট যখন দিচ্ছি, মাইক্রোফাইলেরিয়া মরে যাচ্ছে, অ্যাডাল্ট ওর মরে যাচ্ছে, ওরা মরে গেলে ওদের এগেনস্টে ওই মৃত দেহ থেকে টক্সিন রিলিজ হয়, ওদের এগেনস্ট একটা হোস্ট ইমিউন রেসপন্স আবার তৈরি হবে। সো সেখান থেকে একটা সিভিয়ার ম্যাজোটি রিয়াকশন হইতে পারে, এই পার্টিকুলারলি ম্যাজোটি রিয়াকশন, এইটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে ম্যাজোটি রিয়াকশনটা আমি আসলে পাইতে পারি যেখানে হেভি মাইক্রোফাইলেরিয়া ছিল, লাইক ব্লাডে প্রচুর পরিমাণে মাইক্রোফাইলেরিয়া ছিল এবং আমি ট্রিটমেন্ট দেওয়ার পর যেগুলো মারা গেছে সেইটার এগেনস্টে একটা হেভি একটা ইনফেকশন, মানে একটা হোস্ট রিয়াকশন আসলে হয়, যেটাকে আমি ম্যাজোটি রিয়াকশন বলছি। সো কী হয় তখন পেশেন্টের ফিভার ডেভেলপ করে, হ্যাঁ, জয়েন্ট ইনভলভমেন্ট থাকতে পারে, জয়েন্ট পেইন, মাসল পেইন, এগুলো হইতে পারে, খুব খারাপ কেস হলে এনসেফালাইটিস হইতে পারে। সো যদি যেসব পেশেন্টের ক্ষেত্রে ব্লাডে মাইক্রোফাইলেরিয়া লেভেল খুবই বেশি, সেখানে আমরা এই জন্য এই অ্যালার্জিক রেসপন্সকে মিনিমাইজ করার জন্য সেখানে স্টেরয়েড আসলে ইউজ করি। সো এখানে গ্লুকোকর্টিকয়েড কভার দেওয়া আমাদের জন্য ম্যান্ডেটরি। ইভেন এই সেম জিনিস কিন্তু আমরা গ্লুকোকয়েড কভারেজ কিন্তু ফাইলারিয়াসিসও কিন্তু আমরা করেছিলাম, রাইট? লিমফ্যাটিক ফাইলারিয়াসিস সেখানেও করেছিলাম। এখন প্রিভেন্টিভ মেথড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বাসা বানাইতে হবে গাছগাছরা থেকে একটু দূরে, হ্যাঁ, এবং চারদিকে ওয়্যার স্ক্রিনড টু রিডিউস ইনফেকশন, মানে বাসার চারদিকে নেটস এগুলো রেখে দেওয়া হবে যেন আমাদের ইনফেকশনগুলো কম হয়, এবং প্রোটেক্টিভ ক্লথিং লাইক পুরা হাত পা কভার করে এরকম কাপড় চোপড় পরা, ইনসেক্ট রিপেলেন্ট কিছু পাওয়া যায়, কিছু মলম টলম পাওয়া যায় ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করে, এগুলো ইউজ করা যাইতে পারে, হ্যাঁ, এবং ডাইইথাইল কার্বামাজাইন 5 মিলিগ্রাম পার কেজি ডেইলি ফর 3 days ইন ইচ মান্থ ইজ প্রোটেক্টিভ, মানে এটা হচ্ছে প্রোফাইল্যাকটিক ইউজ। প্রোফাইল্যাকটিক পারপাসেও আমরা যদি এন্ডেমিক এরিয়াতে থাকি সেইখানে এদেরকে আসলে ইউজ করতে পারি। সো এন্ডেমিক রিজিয়ন কোনটা কোনটা, আমরা একটু এন্ডেমিক রিজিয়নটা আরেকবার দেখি। সো আমাদের এখানে এন্ডেমিক রিজিয়ন হচ্ছে ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা। সো এই এন্ডেমিক এরিয়াতে আমাদের প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্টগুলো আসলে আমরা আসতে পারি। সো এই ছিল মোটামুটি লোয়ালোয়ানে আলোচনা, লোয়াসিস নিয়ে আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা রিভার ব্লাইন্ডনেস বা অনকোসার্কা ভালভুলাস, যেটা অনকোসার্কিয়াসিস, সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।